আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৮ এই ভিডিওটা কাদের জন্য? যারা ইউটিউব দেখে ক্লাস করবে বা যাদের ভালো কোনো টিচার নাই, ভালো কোনো গাইডেন্স নাই বা যারা কিনা প্রাইভেট কোচিং বা অফলাইনে কোনোভাবেই শুরু করতে পারতেছে না, তাদের ফিন্যান্সিয়াল কোনো কারণে সমস্যা আছে যে কিভাবে আসলে এইচএসসি ২৮ এর ইংরেজি সেকেন্ড পেপারটা শুরু করা যায়। আমি আজকে তোমাদেরকে একটা স্টাডি সিকোয়েন্স দিব যে যেভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারগুলো শুরু থেকে শেষ করবা। ঠিক আছে? আমাদের যে একাডেমিক যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে যে ১ম এ আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, তারপরে ফ্রেজ এইভাবে শুরু করা যাবে না। এইভাবে শুরু করলে তোমার ১ম এ একটু অগুছালো হয়ে যাবে। তো দেখো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে শুধুমাত্র এই ভিডিওটা গ্রামারের জন্য, বাকি সবকিছু সিকোয়েন্স পরবর্তী ভিডিওগুলোতে আসবে যে ১২ টা আইটেমের মধ্যে ১ম কোনটা পড়তে হবে। দেখো আমি লিখে বুঝাই এবং প্রত্যেকটা টপিক বলবো এবং তার পিছনে কারণগুলো বলবো। তো ১ম এ আমাদের যে টপিকটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা কেন? তোমরা বলো তো ইংরেজিতে যদি মেজর পার্টস অফ স্পিচ আলোচনা করি তাহলে কি বলো তো কি আছে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে? মানে ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পার্টস অফ স্পিচ হচ্ছে এই ৪ টা। এর মধ্যে বলতে পারবা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ কোনটা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। যাকে বাদ দিলে বাক্যই হয় না। যেমন বুঝতে পারছো? যেমন আমি একটা কথা যদি বলি, মুখেই বলি ভালো করে শোনো যে আই লাভ মাই বিউটিফুল কান্ট্রি আনকন্ডিশনালি। এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ আছে, কান্ট্রি নাউন আছে, আনকন্ডিশনালি অ্যাডভার্ব আছে, আর লাভ ভার্ব আছে। দেখো তুমি মা বিউটিফুল, কান্ট্রি, আনকন্ডিশনালি এই শব্দগুলো বাদ দাও, বাক্যটা হচ্ছে। কিন্তু লাভ ভার্বটা বাদ দিয়ে যদি বলি আই মাই বিউটিফুল কান্ট্রি আনকন্ডিশনালি, বাক্যটা কি হচ্ছে? হচ্ছে না। একটা বাক্য জন্য সবচেয়ে বেশি বাধ্যতামূলক কি বলতো? ভার্ব। তো এই ভার্ব আমাদের আগে শিখতে হবে, যেটা ছাড়া বাক্যই হয় না। সেটার জন্য আমাদের শিখতে হবে রাইট ফর্ম ভার্বস। আর রাইট ফর্ম ভার্বস তো শুরুই হয় টেন্স দিয়ে, তাই না? তো সবার আগে শুরু করবা রাইট ফর্ম ভার্বস এ। বুঝতে পারছো? রাইট ফর্ম ভার্বস এ সবার আগে টেন্স পড়বা, তারপর রুলস কমপ্লিট করবা, তারপরে বোর্ড প্র্যাকটিস দেখবা। যখন তোমাদের রাইট ফর্ম ভার্বস শেষ হয়ে যাবে তারপর তোমরা ধরবো কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সটা কি? কমপ্লিটিং সেন্টেন্সটা তোমরা এর আগেও করে আসছো যে একটা বাক্য অসম্পূর্ণ দেওয়া থাকবে, সম্পূর্ণটা তোমার নিজের করতে হবে। হ্যাঁ? এখন যে স্টুডেন্টটা রাইট ফর্ম ভার্বস ভালো করে শিখবে তার 50% টু 70% কমপ্লিটিং সেন্টেন্স শেষ। কেন বলতো? কারণ রাইট ফর্ম ভার্বসে ইট ইজ হাইটেমের নিয়ম আছে, লেস্ট এর নিয়ম আছে, কমপ্লিটিং সেন্টেন্সও তাই আছে। রাইট ফর্ম ভার্বসে অ্যাজ ইফ এর নিয়ম আছে, সিন্স এর নিয়ম আছে, অ্যাজ সুন এর নিয়ম আছে, ইফ কন্ডিশনাল এর নিয়ম আছে, আনলেস এর নিয়ম আছে, দো অলদো নিয়ম আছে। রাইট ফর্ম ভার্বসে যে রুলস গুলো আছে কমপ্লিটিং সেন্টেন্সে একই নিয়মগুলো আছে, তার সাথে সো দ্যাট, সো ডট দ্যাট এক্সট্রা কিছু পড়তে হয়। তার মানে তুমি যখন রাইট ফর্ম ভার্বস এর পরে কমপ্লিটিং সেন্টেন্সটা পড়বা, তোমার কাছে না খুব সহজ মনে হবে। হ্যাঁ, মানে পড়াটা খুব ইজি মনে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সটা সহজ। প্র্যাকটিসটা অন্যরকম হইতে পারে কিন্তু টপিকটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং যখন তোমার মুহূর্তের মধ্যে অল্প সময় ২ টা আইটেম শেষ হয়ে যাবে তখন তোমার নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে যে না আমার দ্বারা তো হবে। আরে আমার ১২ টার মধ্যে ২ টা শেষ। মানে লাইক 50 টু 70% পড়া শেষ। আর নিজের প্রতিটা টপিক একটা পরামর্শ দিয়ে থাকি। প্রতিটা টপিক এমন ভাবে পড়বা যে ওই টপিকের পর যদি কালকে এইচএসসি পরীক্ষা হয় আমি কোনো কিছু না পারলেও যেন ওই টপিকটা পাই, মানে ১০০ তে ৫ পাবো। যেমন ধরো যে আজকে তুমি রাইট ফর্ম ভার্ব ধরলা, তোমার পরশুদিন রাইট ফর্ম ভার্ব শেষ। হুট করে বললো এইচএসসি ২৮ এর পরীক্ষা হচ্ছে পরশুদিনের পরের দিন। তুমি ভাববা যে না আমি কিছুই পারি না কিন্তু রাইট ফর্ম ভার্বটা পারি। তাহলে আমি পরীক্ষায় ১০০ তে ৫ পেয়ে আসবো। এটা এতটুকু কনফিডেন্ট থাকবা। ঠিক আছে? এই দুটো শেষ করার পরে তারপরে পড়বো মডিফায়ার। এইটা হচ্ছে এইচএসসি ২৮ এর নতুন একটা আইটেম যেটা কখনো এসএসসি ছিলই না। মডিফায়ার যদি আমাকে আমাকে কেউ জিজ্ঞেস করে যে সবচেয়ে আমার পছন্দের আইটেম কোনটা তাহলে আমি বলবো মডিফায়ার। কারণ মডিফায়ার এমন একটা গ্রামাটিক্যাল আইটেম যেটা রুলস এর পাশাপাশি তোমাকে ভোকাবুলারিতে স্ট্রং হইতে হবে। তোমার রুলসও জানতে হবে। যেমন মডিফায়ার গুলো কিরকম জানো? যে এইটা বললে নাউন দিতে হয়। এবার আবার বাক্যের সাথে মিলে কোন নাউনটা এখানে সরি নাউন না অ্যাডজেক্টিভ দিতে হয়। ধরো যে এইটা বললে অ্যাডজেক্টিভ দেওয়া লাগে। এখন তোমার আবার বাক্যটা পড়ে ভাবতে হবে যে কোন অ্যাডজেক্টিভটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে, সঠিক হচ্ছে। মডিফায়ারটা কি নিয়ে মূলত জানো? মডিফায়ারটা সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে। আর মডিফায়ার পড়তে গেলে আবার অটোমেটিক নাউনও পড়া হয়ে যায়। মূলত মডিফায়ার সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয়ে থাকে। একটা জিনিস খেয়াল করো তো, রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সের মাধ্যমে তোমার ভার্ব পড়া শেষ। মডিফায়ারের মাধ্যমে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সঠিক ব্যবহার শেষ। মানে আমি যদি তোমাকে ইনডিরেক্টলি বলি মডিফায়ার পড়লে তোমার রাইট ফর্ম অফ অ্যাডজেক্টিভ, রাইট ফর্ম অফ অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি একটা বাক্য তুমি তো নিজে বানায়ও লিখতে পারবা। মানে তোমার যে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ আছে সেগুলো শেখা হয়ে গেল। তার মানে তোমার রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করলে, কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করলে, মডিফাই কমপ্লিট করলে তোমার একটা কনফিডেন্স এসে পড়বে যে না আমার মানে অনেকগুলো আইটেম শেষ। ঠিক আছে? মানে দুইটা কিছু পুরনো আইটেম কিছু নতুন আইটেম এভাবে পড়বা। তো তারপরে যখন মডিফায়ার পড়বা তারপর ফ্রেজ দিবে। এটাকে স্পেশাল ফ্রেজও বলে। এটা খুবই সহজ। মানে থাকে না এটা ইংলিশ সেকেন্ড পেপারে এমন একটা আইটেম যার কারণে তুমি পাস পাও নাহলে তুমি জিরো পাইতা।
কিছু না বললে। এটা এত সহজ। ঠিক আছে? এখানে হচ্ছে মোটামুটি 25 থেকে 30 টা ফ্রেজ আছে। এই ফ্রেজ আবার ওই ফ্রেজ ভাইবো না যে ছোটবেলায় ব্লু ব্লাড, আভিজাত্য ওইটা না। এখানে কিছু ফ্রেজ আছে যেমন লেট অ্যালোন, ওয়াজ বর্ন, হ্যাঁ, ইট ইজ হাই টাইম। এখানেও ইট ইজ হাই টাইম আছে, লেস্ট আছে। বুঝছো? তারপর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াটস লাইক। তো মানে এটা 25-26 টা ফ্রেজ পড়লে এটা শেষ হয়ে যায়। বুঝছো? এত সহজ বলার বাইরে। তো তুমি হচ্ছে ৩ টা মেজর বড়, বড় যেমন রাইট ফ্রম ওয়ার্ডস অনেক বড় আইটেম। মডিফায়ার মোটামুটি বড় আইটেম। ওগুলা পড়ার পর যখন ধাম কইরা ছোট্ট একটা আইটেম পড়বা, তোমার মুহূর্তে ৪ টা আইটেম শেষ হয়ে যাবে। তখন তোমার ফিল আসবে যে কিরে ১২টা মানে আমার তোমার ৩-৩৩% গ্রামার শেষ। অল্প সময়ে ভালো লাগা কাজ করবে যে না আমার সিলেবাস গ্রিপে আসছে। ফ্রেজটা পড়বা। এখন ফ্রেজ তো পড়ছো, এখন একটু বড় আইটেম পড়তে হবে না? তারপরে পড়বা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে? আমাদের তো এইচএসসি তে ন্যারেশন আসছে, প্যাসেজ ন্যারেশন। তো দেখো ন্যারেশন পড়তে গেলে আমি একটা পরামর্শ দিলাম, সিঙ্গেল সেন্টেন্স ন্যারেশনটা ভালো করে পড়বা আর তারপরে প্যাসেজ ন্যারেশন পড়বা। সিঙ্গেল ন্যারেশন মূলত আসে পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন, কিন্তু আসলে জানতে হয় সিঙ্গেল সেন্টেন্সই। ন্যারেশন মনে করো এটা একটা হাড়, এটা একটা হাড়। এই ২ টা হাড়কে জোড়া দিচ্ছে কি? এই লিগামেন্ট বা টেন্ডন ধরো। তাও এখন এই টেন্ডন বা লিগামেন্টটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ আর হাড়ের প্রতিটা জিনিস শেখা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স ন্যারেশনের মতো। বুঝতে পারছো কি বলছি? তো প্যাসেজ ন্যারেশনটা আরেকটা কথা, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে হচ্ছে ২০২৫ এবং ২৪ সালে বোর্ড কোশ্চেন ভালো করে করবা, তাহলে সব ধরনের ক্রিটিক্যাল ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। বুঝছো? ন্যারেশনে মানে ন্যারেশনের ক্ষেত্রে বোর্ড প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ওইখানে আমরা বোর্ড প্র্যাকটিসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, ন্যারেশন যখন শেষ হয়ে যাবে তারপর তুমি এইটা চেঞ্জিং সেন্টেন্সটা পড়বা ঠিক তোমার মানে যদিও এই ভিডিওটা হচ্ছে আসলে কলেজের সিলেবাস থাকে, অনেকের অনেক ভিন্ন ভিন্ন কলেজের সিলেবাস থাকে, সেই কলেজের সিলেবাস মেনে চলবে না। তারপরও হচ্ছে মনে থাকে না যে কলেজের সিলেবাসকে একটু দূরে সরায় নিজের মতো করে পড়া, তাহলে এটা হচ্ছে তোমার বেস্ট গাইডেন্স হবে। চেঞ্জিং সেন্টেন্স হবে, এটা হচ্ছে পড়বা হলে হাফ ইয়ারলি পরীক্ষার পর পরে। হ্যাঁ, তোমার হাতে একটু ফ্রেশ সময় থাকবে, নতুন সময় থাকবে, রিল্যাক্সিং টাইম থাকবে। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে বড় আইটেম, কারণ ওই একটা আইটেমের মধ্যে ৫টা আইটেম আছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। তারপরে হচ্ছে কি কি বললাম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি ৫টা। এরপর আছে ভয়েস, তারপর আছে ডিগ্রি, তারপর আবার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ঠিক আছে? তো তোমাদের এসএসসি তে হচ্ছে আবার ভয়েস ডিগ্রি ছিল না। তো এখানে আবার ৫টা আছে। এই ৫টা একটু টাইম লাগবে, ৫টা গ্রামাটিক্যাল আইটেম না। কিন্তু চেঞ্জিং সেন্টেন্স মজার বিষয় হচ্ছে সহজ। মাত্র ৫টা আসে, ৫ মার্কস, আর অত জটিল কিছু না। রুলস বেশি, সব পড়বা যেন অ্যাডমিশন সহ কভার হয়ে যায়। এটা টাইম লাগবে। মানে তাড়াহুড়া করবা না। ঠিক আছে? তো এই যে বড় একটা আইটেম পড়লা, এবার একটু রিল্যাক্স দরকার। এবার পড়বা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ এন ডি ক্রস এমসিকিউ সিস্টেম। ক্রসের ব্যবহারটা ভালো করে পড়বা। আর্টিকেলের মধ্যে দি, নাউন, অফ, নাউন এটা অনেক ইম্পর্টেন্ট। যে দি, নাউন, অফ, নাউনটা বুঝে, আমার দি, নাউন, অফ, নাউন নিয়ে আমার ইউটিউবে আলাদা ভিডিও আছে, চাইলে ওটা দেখতে পারো। এইভাবে পড়বা। এইভাবে আমাদের 7টা আইটেম কিন্তু শেষ। ঠিক আছে? সিকোয়েন্সটা এইটা, যদি সিকোয়েন্স পড়ো তুমি টেরই পাবা না যে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার শেষ হয়ে গেছে। তো এরপরে যখন পড়বা তারপরে প্রোনাউন, নতুন একটা আইটেম ইন্ট্রোডিউস করলাম। প্রোনাউন খুবই সহজ, খুবই স্মুথ, স্মার্টলি পড়তে হবে। প্রোনাউন জিনিসটা কি জানো? ধরো একটা বাক্যে আমি যদি বলি, আগের লাইনে যদি একটা নাউন থাকে তাহলে পরের বাক্যে দুইটা, একটা যদি আগের বাক্যে যদি একটা নাউন থাকে পরের বাক্যে তার প্রোনাউন বসবে। আগের বাক্যে যদি দুইটা নাউন থাকে পরের বাক্যে নাউনই বসবে। সহজ করে বলি, যেমন মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, ফুল স্টপ। মেসি লিভস ইন আর্জেন্টিনা, এখানে মেসি দিবা না, হিল দিবা, কারণ আগের লাইনে শুধু মেসি আছে। এখন ধরো আমি বললাম যে মেসি অ্যান্ড ঈশান আর দ্য বেস্ট প্লেয়ার্স, তারপরে হি লিভস ইন আর্জেন্টিনা। এখন এখানে প্যাচ লাগিয়ে গেল না যে হিটাকে মেসিও হইতে পারে, ঈশানও হইতে পারে। এই জন্য আমার ওইখানে আবার প্রোনাউন রাখলে হবে না, ওইখানে হচ্ছে মেসি লিখতে হবে। মানে প্রোনাউনের মধ্যে হচ্ছে ভুল দেওয়া থাকবে পরীক্ষায় প্যাসেজে, সঠিকটা লিখতে হবে। বা 15টা 18টার মতো নিয়ম আছে, 19টার মতো আমার ইউটিউবে প্রোনাউনের স্পেশাল ক্লাস আছে, মাত্র 54 মিনিট, ওট প্র্যাকটিস সহ সহ ওটা দেখে ফেললে হয়ে যাবে। প্রোনাউন পড়বা, নতুন একটা আইটেম, সেকেন্ড ইয়ারে উঠা উঠা এটা পড়বা, ভালো লাগবে। তারপরে প্রিপোজিশন, এসএসসি তে পড়ে আসছো প্রিপোজিশন, ওই সেম কনসেপ্টই, খালি আমারও বললাম প্রিপোজিশনের দিন নাউন অফ নাউনের ব্যবহার আছে। প্রিপোজিশনের হচ্ছে খুব মানে ভালো করে পড়তে হবে, মুখস্থ বিদ্যার অংশগুলো একটু ভালো করে পড়তে হবে। রোজ বিভক্তি পড়তে হবে, দুইটা ভাগে ভাগ করে পড়তে হবে। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিসে কিসের পর ফিক্সড প্রিপোজিশন হয়, আর একটা হচ্ছে বাংলা অর্থ বিবেচনা কি 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 হয়। ঠিক আছে? এটার পর প্রিপোজিশন পড়বা। প্রিপোজিশন শেষে কানেক্টরস পড়বা। কানেক্টরস একটা বিতিক আইটেম। বিতিক কিরকম? কানেক্টরস কি তোমার শূন্যস্থানে মনে হবে সবই হয়। হ্যাঁ, কানেক্টরস কিছুটা এরকম যে ওই যে থাকে না যে বেশি অপশন বেশি কনফিউশন। তো তোমার আলমারিতে অনেকগুলা ড্রেস আছে, তুমি তো কনফিউজ হয়ে যাবা যে কি দিবা। কিন্তু তোমার আলমারিতে যদি একটা ড্রেস থাকে তুমি তো ওইটাই পরবা। তো কানেক্টরস ব্যাপারটা এরকম যে অনেক ড্রেস আছে, তো তোমার কনফিউশনে পড়ে যাও যে আসলে কোনটা দিবা। কানেক্টরস এর ক্ষেত্রে কি হয়, কানেক্টরস হচ্ছে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তুমি কিন্তু জানো যে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, অ্যাজ ইফ মানে অলদো মানে যদিও, অ্যাজ ইফ মানে জানো, কিন্তু তোমার মাথা আসবে না, নাহলে আর অনেকগুলো আসবে। এই জন্য না মাথায় কানেক্টরস গুলো গিজ গিজ করানো লাগে। ঠিক আছে? ওকে, কানেক্টরস পুরো ভালো করে।
আর কানেক্টরস এর ক্ষেত্রে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো বিসাইডস অ্যাকচুয়ালি ইনডিড এই কানেক্টরস গুলো বেশি ব্যবহার হয়। লাস্টে পুরো পাঞ্চুয়েশন। সত্যি কথা একটা কথা বলি, পাঞ্চুয়েশনের যত রুল, শুধু পাঞ্চুয়েশন এখানে ক্যাপিটালাইজেশন আছে। আমি যত নিয়ম পড়াই না কেন, পাঞ্চুয়েশন নিয়ম কাজে লাগে না। পাঞ্চুয়েশন পরীক্ষা হয় ডায়ালগ আসে, নাইলে হচ্ছে তোমার ন্যারেশন আসে। তো এইটার জন্য বোর্ড প্র্যাকটিস বেশি দরকার। মানে পরীক্ষা হয় ডায়ালগ স্টাইলে আসে, তবে ওই যে হাই স্যার, হাই কমা স্যার, হ্যাঁ যদি শুধু হাই থাকে তাহলে ফুল স্টপ। তো এটার জন্য আসলে প্র্যাকটিস করতে হবে। পাঞ্চুয়েশন হাজার নিয়ম করলেও এইচএসসি তে কাজে লাগবে না তেমন, এডমিশনে কাজে লাগবে। এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ন্যারেশন দেখতে হবে, বেশি বেশি ডায়লগ দেখতে হবে, তাহলে তুমি পাঞ্চুয়েশন ভালো পাবা। ঠিক আছে, এবার লাস্ট একটা আইটেম থাকে সিনোনিম অ্যান্টোনিম। এটা আবার কেমনে বলবো, এটা না মুখস্থ বিদ্যার মেয়ে একটা আইটেম, যেটা ফুল মুখস্থ বিদ্যা। তো সিনোনিম অ্যান্টোনিম না সবসময় চালাই দিতে হবে। তবে এক নম্বর পরামর্শ হচ্ছে 16 থেকে 26 সালের এই 10 বছরের কোশ্চেন, 10 বছর তো নয়, মাঝখানে গ্যাপ আছে, এই 8 বছরের কোশ্চেন সলভ করে ফেলবা। তো তুমি আস্তে আস্তে পড়বা, ধরো প্রতিদিন না একটা করে পড়বা। যেমন ঢাকা বোর্ড 26 আজকে পড়লাম, কালকে ময়মনসিংহ বোর্ড 26, 2 দিন পর পড়লা যশোর বোর্ড 26, তারপরে পড়লা ঢাকা বোর্ড 25। রিল্যাক্সে মানে আস্তে আস্তে, দরকার হলে 10টা না 5টা করে পড়ো। তুমি 8-9 মাসে বোর্ড কোশ্চেন শেষ করো। এরপরে ফার্স্ট পেপারে যে প্যাসেজ গুলো পড়বা, ওগুলা ভোকাবুলারি ভালো করে পড়বা, তাহলে এগুলো কাজে লাগবে। বুঝতে পারছো? মানে তোমার ওইভাবে সিকোয়েন্স আকারে জিনিসগুলো পড়তে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে। মানে এইটা না আলাদা করে পড়তে যাবে না, তাহলে পেন লাগবে। আর কিভাবে সিনোনিম অ্যান্টোনিম লিখতে হয়, এটা একটা সুন্দর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। ওটা হচ্ছে লেখার সিস্টেম কিভাবে পড়তে হয়, তাহলে ইনশাল্লাহ আরো ভালো করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? তো এই হচ্ছে আমার 12টা গ্রামাটিক্যাল আইটেমের সিকোয়েন্স। আশা করি হচ্ছে তুমি যে কোনো যদি কনফিউশনে পড়ো, ঈশান ইংলিশ কেয়ার ইউটিউবে কমেন্ট করতে পারো। আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার 01757775699, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমার সাথেই আছি। আমি আবারও বললাম, তোমার যদি কোনো হেল্প লাগে, তুমি যদি ফিনান্সিয়ালি কোনো স্যারের কাছে নাও পড়তে পারো, আমাকে নক করো, আমি তোমাকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। এইচএসসি 28 ভালো কিছু হোক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।